মে কাম ইন স্যার? কামিন এসে গেছেন আপনি? আমি তো ওয়েট করেছিলাম। 1 মিনিট, আমি একটু জাস্ট। ও সার্টেনলি, ইউ টেক ইউর টাইম। কবে চলবে নাকি? না, এই মাত্র কেস। থ্যাংক ইউ। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, আপনারা এই যে দুলাল দাসকে নিয়ে যাচ্ছেন, ওকে কাস্টাডিতে নিচ্ছেন কেন? এমনিতেই ওই গুলি খাওয়ার ব্যাপারে একটা জিজ্ঞাসা করার ব্যাপার ছিলই। তারপর এই দুদিন হলো কয়েকটা এফআইআর জমা পড়েছে ওর নামে, সেই জন্যই কাস্টাডিতে নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। সে কি, ও তো কিছুদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছে, ওর নামে কি করে এফআইআর হলো? তো এটা তো ভুলে যাচ্ছেন কেন ডাক্তার? ওর একটা পলিটিক্যাল ব্যাকিং রয়েছে। So? যে পার্টির শেল্টারে ও কাজ করতো তারাই ওকে নিকেশ করে দিতে চেয়েছে। তাই? হ্যাঁ, এবং সেটা না পেরে ওরা 2-4টে কেস ঝুলিয়ে দিয়েছে ওর নামে, যাতে ও গারদের বাইরে বেশি দিন না থাকতে পারে। এখন হয়তো অন্য কোনো পার্টি ওকে দলে চাইতে পারে। মাই গড, হোয়াট এ ফানি সিস্টেম। আচ্ছা, ওকে আমি ভাবছিলাম, ওকে যদি আপনারা ধরুন নিয়ে গেলেন এবং ওকে জেল খাটতে হলো, কতদিন মিনিমাম ওকে জেলে থাকতে হবে? সেটা বলা ডিফিকাল্ট, তবে ওদের তো বেশি দিন জেলে ধরে রাখা যায় না। তাই? পার্টির দরকার হলে ওদের বেল দিয়ে যখন ইচ্ছে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। এক পার্টি নয়, অন্য পার্টি। ওরকম অ্যান্টি সোশ্যালতে তো সবারই দরকার হয়, সব পার্টিরই দরকার। তার মানে এই ছেলেগুলো ধরুন মানে জেল থেকে বেরিয়ে কোনোদিন ভালো হতে পারবে না, মানে সমাজে কোনো দিন কি ওরা সুস্থ মানুষ হিসেবে বাস করতে পারবে না? পারবে না এই কথাটা বলা ভুল হবে, তবে সাধারণত পারে না। আসলে সামাজিক জীবনে বেঁচে থাকতে হলে যে স্ট্রাগলটা করা দরকার, যে কষ্টটা করা দরকার, সেটা তো ওরা পারে না। আর বিনা পরিশ্রমে একবার উপার্জন করা শিখে ফেললে তারপরে আর কে পরিশ্রম করে উপার্জন করে থাকতে চায় বলুন তো? তখন তাই আবার ওদের সেই অন্ধকার গলিতেই ফিরে যেতে হয়। মানে সবাই কি আবার সেই সেই না না, সবাইকে কেন, আমি তো বললাম ইউজুয়ালি, তবে 2-একটা এক্সেপশন যে নেই তা নয়। সিস্টেম। দাঁড়া, আমি একটু ডক্টর রায়কে একটা টেলিফোন করে দিই, জানেন, ওকে জানিয়ে দিয়ে আপনি এসে গেছেন, সো দ্যাট হি ক্যান কাম এন্ড, মানে দিস রটন সিস্টেম। মানে হ্যাঁ ডক্টর রয়, হ্যাঁ আমি ডক্টর মুখার্জি বলছি। আচ্ছা, উনি ওই দুলাল দাস, ওকে তো আমি রিলিজ করে দিয়েছি। ইন্সপেক্টর সাহেব এসে গেছেন, হ্যাঁ আমার চেম্বারে। কি আপনি, না না ওকে ওকে, আপনি তাহলে জেনারেল ওয়ার্ডে চলে আসুন, আই এম কামিং উইথ হিম। ওকে ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। চলুন দুবার থেকে ঘুরে আসুন। দেখো ব্রজলাল, তুমি আমাকে এখানে লোকজন নিয়ে মিটিং করবে বলে কথা দিয়েছিলে, এখন তো কোনো রকম উচ্চবাচ্যই করছো না। না না না, আপনাকে তো আমি বলেছিলাম যে নির্মলদার ব্যাপারে, নির্মলদার চাকরির ব্যাপারে যদি আপনি কোনো ব্যবস্থা করতে পারেন তবেই আপনার এই ব্যাপারে আমি এগোবো। কিন্তু আপনি দাদা দেখো, নির্মলদার চাকরিটা হবে না আমি একবারও বলেছি, কিন্তু কিন্তু আমাকে একটু সময় দেবে তো, একটু সবুর করবে তো। সবচেয়ে প্রবলেমটা কোথায় হয়েছে জানো? আমার মুখের কথা বিশ্বাস না করে আজকে অবনীতা নিজে এখানে এসে হাজির হয়েছেন। তাই? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় নিজের চোখে দেখবে। চলো এসো আমার সাথে, এসো চল। তাড়াতাড়ি এসো। অবনীতা আলাপ করিয়ে দিই, এই হচ্ছে সেই গ্রেট ব্রজলাল। হ্যাঁ হ্যাঁ, এই স্পন্দন হসপিটালের মোটামুটি প্রায় সকলেই ওর কথাতেই ওঠা বসা করে। আচ্ছা, নমস্কার অবনীদা। মানে আমি আপনার কথা মদনদার মুখে অনেক শুনেছি। আমিও তোমার কথা অনেক শুনেছি। তোমার মধ্যে লিডারশিপের দারুণ একটা কোয়ালিটি আছে, আমরা সেটা ভালোভাবে ইউজ করতে চাই। তুমি নিশ্চয় শুনেছ তোমাদের এক্সিস্টিং ইউনিয়নের সেক্রেটারি শশাঙ্কবাবুর কাজকর্মের কথা। দাদা, মানে মদনদার মুখে শুনেছি শশাঙ্কদার নামে, আবার শশাঙ্কদার মুখে শুনেছি মদনদার নামে। ব্রজ, তুমি কি যা তা বলছো ভাই? শশাঙ্ক বাবু আমার নামে, দেখো ব্রজ, ওগুলো সব মিথ্যে কথা। উনি আমার নামে অপপ্রচার করেছেন। এসব অপপ্রচারে তুমি একদম কান দেবে না বলে দিলাম। না না না, ব্রজলালা হুট করে কোনো কথায় কান দেয় না বা বিশ্বাস করে না। শশাঙ্কদার নামে আপনি অনেক কথা বলেছেন। তুমি কি সে কথা বিশ্বাস করো? না, করি না, তবে সময় হলে নিশ্চয়ই বিশ্বাস করা শুরু করব। ব্রজলাল, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে অবনীতা দ্বিজেন্দাকে দিয়ে এখানে একটা মিটিংয়ের ব্যবস্থা করবে। হ্যাঁ নিশ্চয়ই আমি কথা দিয়েছিলাম। তো কবে কবে করবে? 1 মাস তো হয়ে গেল। দেখো ব্রজলাল, তুমি কথা দিয়েছিলে, এটা কিন্তু ভুলে যাও না। আপনিও কিন্তু মদন দামের কথা দিয়েছিলেন। কি কি কথা দিয়েছিল মদন? ওই নির্মলদার চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। নির্মলদাকে?
নির্মলদা এই হসপিটালের স্টোর কিপার। সম্প্রতি চুরির দায়ে ওনার চাকরিটা গেছে দাদা। মদন, তুমি এই কথা দিয়েছিলে? দাদা, আমি তো আপনাকে আগেই সমস্ত কিছু বলেছি ইন ডিটেল, ওখানে গিয়ে তো আপনাকে বলে এসেছিলাম দাদা। তবে হ্যাঁ, ব্রজলাল কিন্তু আমাকে কথা দিয়েছে যে আমরা যদি ওই নির্মল বাবুর চাকরিটা ফেরত দিতে পারি তবেই কিন্তু আমাদের সাপোর্ট করবে। হ্যাঁ হ্যাঁ দাদা, মানে আমি বলেছিলাম যে এখানে তো আপনারা একটা নতুন ইউনিয়ন করতে এসছেন, তো লোকজনকে যদি প্রাথমিক স্তরে কিছু না দেখাতে পারেন তো লোকজন আমাদের বিশ্বাস করবে কেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই দাদা। আচ্ছা, ধরো ব্রজলাল, এখানে চাকরি ফেরত পাওয়ার বদলে নির্মল বাবুকে যদি অন্য কোথাও একটা চাকরির ব্যবস্থা করা যায়, উনি কি আপত্তি করবেন? না না দাদা, আপত্তি করবেন কেন? আসলে চাকরিটা চলে যাওয়ার পর কোনো কাজকর্ম না পেয়ে ওনাকে অটো চালাতে হচ্ছে দাদা। ছি 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 ছি। দেখুন দাদা, দেখুন, ভদ্রলোকের শিক্ষিত ছেলে হয়ে এখন অটো চালাচ্ছেন। ব্রজলাল, তোমাদের শশাঙ্ক বাবুরা কিছু করতে পারেননি, শুধু শিক্ষিত ভদ্রলোকের ছেলেগুলোকে ধরে এনে এনে ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছেন। হ্যাঁ, গোটা শহরটা এখন একটা অটো রাজত্বে পরিণত হয়েছে। মদন, ওসব কথা বাজে কথা থাক। তাহলে তুমি বলছো এই নির্মল বাবুর একটা চাকরি ব্যবস্থা হলেই এখানে আমাদের ইউনিয়ন হচ্ছে? হ্যাঁ দাদা, নিশ্চয়ই হচ্ছে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, দিন 10 মধ্যে ব্যবস্থা করছি। দেখো, এরপর যেন অন্যরকম কিছু না হয়। না না দাদা, কোনো প্রবলেম হবে না। আরে ব্রজলালের কথায় কোনো নড়চড় হয় না দাদা। ঠিক আছে, তাহলে আমরা এখন চলি। কয়েকদিন পরে মদন তোমার সঙ্গে যোগাযোগ করবে। এসো মদন। হ্যাঁ, চলো। তাহলে চিন্তার কোনো কারণ নেই, বুঝলে? আমি সব ব্যবস্থা করে রাখবো, তুমি শুধু তলে তলে রেডি হয়ে থাকবে। সিগন্যাল দিলেই একেবারে জয় মা বলে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, তাহলে আসি, চলো। চলে গেলাম। দুলাল, গেট রেডি। হ্যাঁ স্যার, আমি তো রেডি হয়ে বসে আছি। তবে একটু তো ওয়েট করতে হবে, ডক্টর রয় আসছেন, তার সঙ্গে তো একটু কথাবার্তা বলতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আপনারা দুজন মিলে আমার জন্য যা করেছেন তা আমি জীবনে ভুলতে পারবো না স্যার। স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, একটু আগে ডক্টর মুখার্জিকে বলছিলাম, আপনারা দুজন মিলে আমার আমার জীবন ফিরে দিয়েছে স্যার। আপনাদের কথা আমি জীবনে ভুলতে পারবো না। না না, আমাদের যা কাজ সেটাই আমি করেছি, আমরা করেছি। আমাদের জায়গায় অন্য যদি কেউ থাকতেন একই কাজ করতেন। না স্যার, না। দুলাল দাসের মতো ক্রিমিনালদের জন্য কেউ কিচ্ছু করে না স্যার, কিচ্ছু না। ঠিক আছে, ওই সমস্ত পুরনো কথা ভুলে যাও না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করবে, মনে আছে তো? হ্যাঁ স্যার, আর শুধু আপনাকে নয়, আমি আরেকজনকেও কথা দিয়েছি। শর্মিলাকে? হ্যাঁ স্যার, ও আমাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু আমি ওর কথা রাখতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, আবার নতুন করে শুরু করো, এখনো তো অনেক সময় আছে। কেমন? ঠিক বলেছেন স্যার, আপনি শর্মিলাকে বলে দেবেন স্যার, এবার আমি ওর কথা রাখবো। এবার স্যার ওকে তাহলে হ্যাঁ, আমি তো ওকে ডিসচার্জ করেই দিয়েছি, এবার ইউ ডু ইয়োর ওয়ার্ক। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমাদের ওই রেজিস্টার একটু কাইন্ডলি সইটা করে যাবেন। ও সার্টেনলি, চল। দুলাল, এক্সারসাইজটা করুন, ওকে? চলো।
রঞ্জন, তুমি হঠাৎ কি ব্যাপার? নিজ থেকে ফোন করনি কেন? আই সরি, আমার ফোন করে আসা উচিত ছিল, কিন্তু একটা খবর আপনাকে দেওয়ার ছিল, তাই আমার ধৈর্য ঠিক কুলোলো না। তাই রেখে তো হঠাৎ এত অধৈর্য হয়ে পড়া কারণটা কি? আসলে একটা খবর বসবো বসো, একটা খবর দেওয়ার ছিল আপনাকে। কি খবর? গণেশ মান্না ফিরে এসছে। বাহ, এটা খুব ভালো খবর। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না রঞ্জন, গণেশ মান্না ফিরে আসা না আসার সঙ্গে তোমার বা আমার কি সম্পর্ক? আছে অভিজিৎ দা, সম্পর্ক আছে। গণেশ মান্না আপনার হোমে থাকাকালীন নিরুদ্দেশ হয়েছিল, সুতরাং তার দায়টা আপনি অস্বীকার করতে পারেন না। রঞ্জন, এক সময় তুমি আমার সহযোগী ছিলে, তাই তোমাকে খুব একটা কড়া কথা বলতে পারছি না। আজকে কিন্তু তুমি এই সংস্থায় কাজ করো না, ইউ আর অ্যান আউটসাইডার। তোমাকে জবাবদিহি করার আমার কোনো বাধ্যবাধকতা নেই। না না, আমি কোনো জবাব দিয়ে চাইছি না, আমি জাস্ট কতগুলো সাধারণ প্রশ্ন করছি। আচ্ছা অভিজিৎ দা, ধরুন গণেশ যখন নিরুদ্দেশ হয় তখন থানায় কি কোনো ডায়েরি করা হয়েছিল, কিংবা তার বাবা লক্ষণ মান্নাকে কোনো খবর দেওয়া হয়েছিল? আমি আবারও বলছি রঞ্জন, দ্যাটস নান অফ ইউর বিজনেস। এ ব্যাপারে তুমি আর কৌতূহল দেখাতে চেও না। আশ্চর্য, মানে আমি মানে আমার কোনো কৌতূহল জাগতে পারে না। আচ্ছা একটা কথা বলুন তো অভিজিৎ দা, যে আপনার মনে কোনো প্রশ্ন রাখছে না? হ্যাঁ, যে গণেশ মান্না এতদিন কোথায় ছিল, কি করছিল, কিভাবে সেখানে গেল, কিভাবে ফিরে এলো, আপনার মনে কোনো কৌতূহল জাগছে না? নাকি সমস্ত প্রশ্নের উত্তর আপনার জানা? হোয়াট ডু ইউ মিন? বুঝতে পারছেন না? এই যে এত বড় একটা এনজিও সংস্থা প্রেরণা, যেখানে দেশ বিদেশ থেকে ডোনেশন আসে, আপনি তার মালিক। মালিক নই, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। রঞ্জন, এটা একটা সেবামূলক সংস্থা, এখানে মালিক শ্রমিক বলে কিছু নেই। ওকে ফাইন, আই এম সরি, ফাউন্ডার, প্রেসিডেন্ট। রঞ্জন, অনেক সময় তুমি আমার নষ্ট করছো না, প্লিজ। ওকে অভিজিৎ দা, আমি যাচ্ছি। আমি জানতাম আপনার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না, আমি অবশ্যই এক্সপেক্টও করিনি, প্রয়োজনও নেই। গণেশ মান্না তো ফিরে এসছে, ওকে জিজ্ঞাসা করলে জানা যাবে ও এতদিন কোথায় ছিল, কি করছিল, কেনই বা গিয়েছিল, কেনই বা হঠাৎ ফিরে এলো। কিন্তু তাহলেও কতগুলো প্রশ্ন থেকেই যাবে, যে বাকি ছেলেদের কি হলো। বাকিরা মানে? বাকিরা মানে এর আগে আপনার হোম থেকে আরো জনা 7-8 ছেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, এবং তাদের কোনো খবর আজ অব্দি পাওয়া যায়নি। রঞ্জন, ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। সত্যি তো আমি আপনার অনেক সময় নষ্ট করলাম, সরি ফর দ্যাট, কিন্তু আবার দেখা হবে। কান্নাকাটি করছিল তখন, এখন একটু থেমেছে। জানি না পুরোপুরি পেট ব্যথাটা গেছে কিনা, দরকার হলে পরে আবার 1 চামচ ড্রাই ওয়াটার দিয়ে দিও তো। আচ্ছা 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 বললাম এটা। আচ্ছা, তো সেটা আর তোমার কাছ থেকে শিখতে হবে না, বুঝেছো? আরে যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। ও ভালো কথা। আরে বান্টি স্কুলে ছুটি হচ্ছে কবে থেকে রে? তুই এবার ওকে বাড়িতে নিয়ে আসবি তো, নাকি আবার ঘুরিয়ে ছুড়িয়ে বোর্ডিংয়ে ফেরত নিয়ে যাবি? না না না, সেটাই তো ভাবছি না। এই তো বাবা, এই ওহো, এখানে আনা মানেই তো আবার সেই ঋত্বিক আসবে, ওর সঙ্গে দেখা করতে চাইবে। হ্যাঁ, আর তুমি ওকে জামাই আদর করে একেবারে বাড়ির মধ্যে ঢুকিয়ে আনবে। হ্যাঁ নিশ্চয়ই ঢোকাবো। কেন ঢোকাবো না বলতে পারিস? তোর সঙ্গে সম্পর্ক চুকে গেছে, তা বলে আমি তো ওকে পর করে দিতে পারি না। হাজার হোক কত বান্টির বাবা।
বাপরে এক কথা শুনতে না একদম ভাল লাগে না। তোমার কাছ থেকে ও সাহস পেয়ে পেয়ে কি করছে জানো? গতকাল ও আমার হসপিটালে এসেছিল। হসপিটালে এসে ক্যান্টিনে ঢুকে ডক্টর রায়ের সামনে সিন ক্রিয়েট করেছে। ও তো ওরকম ছেলে নয় মল্লিকা। তুই নিশ্চয়ই ওকে কিছু বলেছিস যার জন্য ও এরকম করেছে তোর সাথে। আমি কিছু বলেছি মানে? আমি ওকে আবার কি বলতে যাব? ও কোনো বদ মতলব নিয়ে তোর সাথে দেখা করতে যায়নি মল্লিকা। তার মানে কি করে জানলে তুমি? ও হসপিটালে যাবার আগে আমাকে ফোন করেছিল। আমি ওকে বলেছিলাম গিয়ে তোর সাথে দেখা করে আসতে। তুমি ওকে বলেছিলে আমার সঙ্গে গিয়ে দেখা করে আসতে? হ্যাঁ। কেন মা? মা কি হলো? তুমি ওকে কেন পাঠিয়েছিলে হসপিটালে? I don't want to meet him. ঋত্বিক আমাকে ফোন করেছিল তোকে উইশ করবার জন্য। আমি ওকে বললাম আমাকে না বলে তুমি সামনাসামনি গিয়ে ওকে উইশ করে এসো। কিছুই বুঝতে পারছি না, কি বেশ করবে আমাকে ও? মা মল্লিকা তোর যে আজকাল কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। কালকে আমি তোকে পায়েস রান্না করে খাওয়ালাম, অথচ তুই ভুলে গেছিস যে প্রত্যেক বছর আমি তোকে পায়েস রান্না করে খাওয়াই তোর জন্মদিনে। I remember. আমি খুব বড় মুখ করে বলেছিলাম যে অন্তত ওই দিনটা তোরা দুজনে মিলে ঝগড়াঝাটি করবি না, একটু ভালোভাবে তুই কথা বলবি ওর সাথে, দুজনে মিলে আলাপ আলোচনা করে অন্তত বান্টি সম্বন্ধে একটা ডিসিশন নিবি তোরা। কিন্তু I don't know. ডক্টর রায়, আরে মন্দিরা, ওটা প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমি ভালো, অবশেষে। আমি খবরের কাগজে সব পড়েছি ডক্টর রায়। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমি শিওর ছিলাম, আপনার বিরুদ্ধে যে যতই চক্রান্ত করুক আপনার ক্ষতি কে কোনোদিন করতে পারবে না। না, ক্ষতি একেবারেই যে করতে পারেনি তা নয়। দেখে বলো কি ব্যাপার, বলো। বসবে তো? হ্যাঁ, আমি কিন্তু আজকে আমি একজন পেশেন্টকে নিয়ে এসেছি ডক্টর রায়। পেশেন্ট? হ্যাঁ, আমি জানি এভাবে হুট করে চলে আসাটা ঠিক নয়, কিন্তু না না ঠিক আছে, কিন্তু কোথায়? ওই তো বাইরে বসিয়ে রেখে তো এসেছি। বাইরে বসিয়ে রেখে সেখানে নিয়ে এসো, নিয়ে এসো। এক্ষুনি আছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। ডাক্তারবাবু চিনতে পারতেছেন? হ্যাঁ, চিনতে পারছি। আমি বড় ছেলেরই নিয়ে এসেছি ডাক্তারবাবু আপনার কাছে। সাপে কাটলো আবার নাকি? আগে না না, সাপি কাটলে তো বোঝা যায়, জানা যায়, চোখে দেখা যায়, কিন্তু এটা যে দংশন করেছে, বসো বসো বসো। তাই চোখে দেখা যায় না ডাক্তারবাবু, একদম শেষ করি বেলে। কেন, কি হয়েছে? ভালো করে দেন। দেখি 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 বাবা, দেখি টেম্পারেচার আছে। ডক্টর রায়, হ্যাঁ, এই মাস দেড়েক দুয়েক হলো কি ও হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছিল। কি একটা, হ্যাঁ, একটা এনজিও আছে প্রেরণা, তো সেখানে ওরা একটা আশ্রম গোছে চালায় আর কি। সেখানে এই ছেলেটি ছিল, তারপরে হঠাৎ করে উধাও হয়ে যায়। ফিরে এলো কবে? আগে পরশু দিন রাত্রে ওই স্টেশনে বেহুশ হয়ে পড়েছিল, তো আমার গ্রামের একজন দেখি ফেলিছে, তো চিনতে পেরি সব লোকজন জড়ো করি বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। ডাক্তারবাবু ভালো করি দেন ডাক্তারবাবু। ঠিক আছে, অ্যাডমিট করতে হবে। দেখি, ওর নাম কি? নাম গণেশ, গণেশ মান্না। হোয়াট সিস্টারকে দিন তো। আচ্ছা স্যার, 11 নম্বর পেশেন্ট কাছে রিলিজ করা হয়েছে তো? হ্যাঁ, বেডে খালি আছে তো? হ্যাঁ, বেডটা রেডি করে রাখুন, আমি একজন পেশেন্ট পাঠাচ্ছি। আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি এখানে চলে আসুন, পেশেন্ট আমার চেম্বারে আছে, আপনি নিয়ে যান এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডাক্তারবাবু ভালো হয়ে গণেশ, গণেশ মান্না, মান্না মান্না মান্না।
ঠিক আছে। ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু। এটা নিয়ে যান, ওকে 11 নম্বর বেড নিয়ে যান আপনি, তারপর আমি আসছি। ওঠো, আস্তে যা বাবু। ডাক্তারবাবু, ছোট ছেলেটারে তো এখান থেকে নিয়ে যেতে পারিনি, বড়টারে ফিরাইয়ে নিয়ে যেতে পারবো তো ডাক্তারবাবু? ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। দেখছি।